গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি। তো এই যে সকালবেলা যে ভিডিওটা স্টার্ট করব সময় পাইনি গো। এই বাড়িতে আসার একটু তাড়া ছিল। এই বাড়িতে এসেও যে গুড মর্নিং বলবো, তোমাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলবো, সেটারও সময় হলো না। মা বলছে আমাকে শিগগিরই আগে রুটি আর তরকারি করে দে, ওর জন্য আমি চলে এসেছি। তো যাই হোক, দেখা করলে আর কিছু করার নেই, ব্যথা তো সহ্য করতেই হবে। আর আমার ছেলে খচখচ করে কেসে যাচ্ছে, কেসেই চলেছে। আর কি করব, আমি কথা বললে মনে হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ না। কারণ কি বলো তো, এই যে চলছে, নিচে একটা পাখা চলছে, ওপরে চিমনি চলছে, এত আওয়াজ তোমরা আমার কোনো কথাই শুনতে পারবে না। ওর জন্য আমি একটুখানি অফ করলাম, করে ভাবলাম না থাক, আমি ভয়েস ওভার দিয়ে দেব। এখানে রুটি করছি। আমাদের যিনি কাজের দিদি, তিনি আমাদের আটা মেখে রেখে গেছে। মা বলছে আমাকে একটু আলু আর পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে একটু ভেজে দিবি। আমি দিচ্ছি, দাঁড়াও। ওখানে ভাজা বসিয়েছি, এখানে রুটি করতে বসেছি। এগুলো করে না আমাকে একটু বাজারেও যেতে হবে, যেহেতু ঘরে সবজি টবজি কিচ্ছু নেই। তো মায়ের জন্য ঝিঙা পটল এগুলো একটু আনতে যেতে হবে, যেগুলো খেতে ভালোবাসে। আর আমি তো রান্নাবান্না করেই রেখে যাই, অনেক সময় আবার রান্না করে দিয়েও যাই। তো ঝিঙেটা একটু না সব সময় বলে একটু ঝিঙেটা রেখে যাবি, ঝিঙে পোস্ত, ঝিঙে ভাতে বা পটল পোস্ত, পটলের তরকারি, এগুলো খেতে একটু ভালোবাসে। মাঝে যখন ইচ্ছে হয় তাহলে করে, ওর জন্য একটুখানি আমাকে আনতে যেতে হয়। আর এই যে বললো একদম পাতলা পাতলা রুটি করবি, এপার থেকে যেন ওপার দেখা যায়। আনলেন ঠিক আছে, একটু পাতলা করে রুটি করছি। আর আমাদের বাড়িতে আসলে আমি একটু না মোটা করে রুটি করে দিই, যাতে একটু পেটে থাকে। পাতলা রুটি করলে কি পেটে থাকে বলো? কিন্তু বলে মানে তুই না বাড়িতে হেবি বড় বড় রুটি করিস, আমাদের বাড়িতে কিছু বলতে পারে না তো। আর এখানে বলবে তুই পাতলা না করলে আমি কিন্তু খাবো না, ওই জন্য আমাকে পাতলা করতে হয়। চাটুটা গরম ছিল তো, করার পর তো বললো মামনি আমার না ঘাড়ে খুব ব্যথা করছে, যন্ত্রণা করছে, ওর জন্য আমি সকালে উঠে রুটি তরকারি কিচ্ছুই করতে পারিনি। আলান ঠিক আছে দাঁড়াও, আমি এখন একটুখানি শেক দিয়ে দিচ্ছি। আমি বারণ করছি, বলছি যে তুমি চলো আমাদের বাড়িতে, এইভাবে ব্যথা বেদনা, তার মধ্যে এই কোয়ার্টারে একটু গরমটা বেশি, এসি সবসময় চালাতেও চায় না। আর আমার ওই যে ঘরটায় শোয়, সেই ঘরটায় না রাতের দিকে ঠান্ডা হয়ে যায়, জানলা খোলা থাকে তো রাস্তার দিকে। আর আমাদের তো গায়ে গায়ে ঘর না, আমার যেখানে বাড়ি, আর এই বাড়িটা কোয়ার্টারটা একটু গায়ে গায়ে ঘর, হাওয়া বাতাস সেভাবে ঢোকে না। আমারটা তাও ঢোকে, মায়ের খুব একটা লাগে না। হাই স্পিড পাখা চালিয়ে দিয়ে আমাদের বাড়িতে আসলে উনি রাতের দিকে বন্ধ করে ওপরের পাখা চালায়। আর এখানে এত গরম, বারবার বললেও শোনে না জানো। তো চাটু গরম করে একটু সেক দিয়ে দিলাম। বললাম যে এখানে এখানে ব্যথা করছে, একটু সেক দিতে হয়। বলছে মাঝে মাঝে দিই। আমি বললাম ঠিক আছে, আজকে আমি দুবার দিয়ে দেবো। ওখানে এখন একবার দিলাম, আবার রান্না বান্না করে একবার দিয়ে দেবো। দেখো আমার কাছে থাকলে আমি যতটা পারি সেবা শুশ্রূষা করি, কিন্তু দূরে থাকলে একটু কম হয়ে যায়। তাও তো এসে এসে করি বলো, আর কত করব? এর থেকে বেশি তো আর করতেও পারি না। এবার তাহলে আমাকে একটা উড়োজাহাজ ভাড়া করতে হবে। এখন আমি একটু খাচ্ছি, আমি খেয়েও আসিনি বাড়ি থেকে, পার্থিবকে শুধু খাইয়ে এনেছি আর পার্থকে খেতে দিয়েছিলাম। আমি কোথাও গেলে না, সেই বাড়ি বলো আর ওই আমার বাপের বাড়ি বলো, যে বাড়িতে আমি যাই না কারণ সকালে সেভাবে খাওয়া হয় না, একটাই কারণে আমি খেয়ে সাইকেল চালাতে পারি না। মনে হয় পেটের ভাতটা না আমার মুখে চলে আসছে, ওর জন্য আমি খেতে পারি না, ওর জন্য না খেয়ে আমাকে আসতে হয়। অনেক সময় খাওয়া মানে কপালে জোটে না এরকম। কাগজি লেবু না পাতি লেবু? কাগজি লেবু হলে ঠিক আছে, আর যেটা রান্না করবো সেটা রান্না করবো। খাওয়া দাওয়া করে বাজারে গিয়েছিলাম, বাজার করে নিয়ে এসেছি। বাজার করে এনে না আমার মাথাটা আগুন হয়ে গেছে। কি বলতো, আমি তো ছাতা নিয়ে যেতে পারিনি, আর ওই বন্যা দিয়েছি তো মাথা পুরো মানে কি বলবো, তালুটা দপদপ করে জ্বলছে, ভীষণ মাথা ঘোরাচ্ছে। কিন্তু কিছু করার নেই। গেছিলাম, এই যে পেঁয়াজ এনেছি, উচ্ছে নিয়ে এসেছি, এগুলো এখন না এখানে ঢালবো না, এরকম ছোট ছোট উচ্ছে অনেকটাই এনেছি। আর এখানে আলু এনেছি, লতি আনলাম, লতি খেতে ইচ্ছে করেছে। আর এখানে ঝিঙার কি দাম, 60 টাকা কিলো ঝিঙা, পটলও তাই 60 টাকা কিলো। তবে একটু বড় বড় পটলগুলো, ওই জন্য 60 টাকা কিলো। কি আর করা যাবে। আর এখানে একটু পেয়ারা কিনে এনেছি, ডাল
এনেছি, ডাল এনেছি, আর এই দেখো কাগজি লেবু এনেছি 4টে ওখানে, আর মাকে দুটো দিলাম, আমি দুটো দিলাম। এই লেবুগুলো না তোমার খেতে ভালো লাগে। আর আজকে ভাবছি একটু আলু ভাজা আর ওই জল দেওয়া ভাতের সাথে খাবো। ভাতটাও খাবে আছে, কারণ এত গরম পড়েছে না, পারছি না। ওই তো অল্প করেই দেবো। আর এই দেখো এখানে একটু পেয়ারা কিনেছি, পেয়ারাটা খেয়ে স্নান করে এসে পুজো দিয়ে তারপরে রান্না করতে যাবো। শোনো একটা কাজ করতে, বললো যে মামনি মটরের ডাল আছে, উচ্ছে দিয়ে একটু মটরের ডাল করবি। আনলাম ঠিক আছে। উচ্ছেটা তো বাজার থেকে কিনে আনলাম, ডালটা ঘরেই ছিল, বেশি দিন আবার রাখলে পোকা ধরে যায়। তো বললো যে উচ্ছে দিয়ে ডাল কর, খেতে আমার খুব ভালো লাগবে। মাছ মাংস সেভাবে খেতে একদমই ভালোবাসে না, নিরামিষ তরকারি এখন একটু করে দাও, বেশ ভালো খাবে। তো এই যে করলাম, বেশ ভালোও লাগছে। ছেলেও কিন্তু বেশ ভালোবাসে, পার্থিব ভীষণ পছন্দ করে উচ্ছে দিয়ে ডাল। আবার মাঝে মাঝে বলবে, মা এই খাবারগুলো জানো আমাদের বাঙালিদের থেকে কতটা দূরে সরে গেছে, বাঙালিদের এখন প্রিয় হয়ে গেছে বিরিয়ানি। এখন আর এইসব খাবার কে কজন খায় বলো তো? এই যে শুক্তো উচ্ছে দিয়ে ডাল, তারপরে তোমার এই যে কুমড়ো দিয়েও শুক্তো হয়, চাল কুমড়ো দিয়ে, এইসব কেউ খায় না। এখন সবাই বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এর পাতুরি ওর পাতুরি এইসব খাবে। এই ধরনের জিনিস তো খাবে না, মানে স্বাভাবিক। এগুলো করতেও অনেক টাইম লাগে, আর নিরামিষ তরকারিতে খরচাও বেশি হয়। অনেকেই নিরামিষ খেতে চায় না। একটা মাছের ঝোল একটু ভাজা হলেই ব্যাস বাঙালির হয়ে যায়। এখন আর এইসব কে বলো তো করতে যাবে? ওর জন্য বাঙালিদের থেকে এইসব খাবারগুলো অনেক দূরেই চলে গেছে। ভাবলাম একটুখানি আমের টক করি। মা একদম টক ছাড়া ভাতই খেতে পারে না জানো, ওর জন্য আমাকে একটু টক করতেই হয়। একদিন টকটা রান্না করলে প্রায় 3 দিন চলে যায়। আমার গলাটা একটু প্রবলেম হচ্ছে, ভীষণ শরীরটা খারাপ গো। ওর জন্য আমার গলাটা খুব সমস্যা করছে, ভয়েস দিতে গেলেও আমার খুব কষ্ট হচ্ছে, সেভাবে দিতেও পারছি না, গলা থেকে কথা বেরোচ্ছে না, না সামনে কথা বলতে পারছি না ভয়েসে কথা বলতে পারছি, বড্ড কষ্ট হচ্ছে। এত গরম পড়েছে না ইদানিং, এই গরমগুলো না সত্যিই নেওয়া যাচ্ছে না। কবে যে যাবে এই মুখ পোড়া গরম, আর সত্যিই পারছি না। যেখানে সেখানে র্যাশ উঠে যাচ্ছে, চুল কাটছে, জ্বালা করছে, বলো কি জ্বালাতন। শুধু তো বাড়ির বাইরে তো কাজ আছে, বাড়ির ভেতরেও কাজ আছে, সমস্ত কাজ করতে হয়, এত গরম থাকলেও করতে হচ্ছে। তো এত গরম দেওয়ার কি দরকার? সেই গরম ভাল লাগে না। যাই হোক, এই গরমে বাজারে গিয়ে বাজার টাজার করে এসে একটু রেস্ট নিয়ে তারপরে পুজো টুজো দিয়ে, মানে স্নান করেছি, তারপর পুজো টুজো দিয়ে এই রান্না করতে আসলাম। কাজের দিদি তো সব কাজ করে রেখে গেছে, সেইভাবে আমার এখন কোনো ঘর দুয়ার মুছতেও হবে না, কিছু করতে হবে না, শুধু রান্নাটুকু করে বাসনগুলো বাইরে বের করে গ্যাস মুছে রান্নাঘরটা মুছে সোজা ঘরে আবার এসি চালিয়েছে ছেলে, একদম ঢুকে যাব, পরে আবার বেরোবো ওখানে। একটু পরে আবার আমার একটু তাড়া আছে, যেতে হবে, রান্নাটা আগে করে নিই। এখন এই যে কলমি শাক এনেছে, বললো মানে একটু করবি, 2 দিন ধরে এনে ফেলে রেখেছি, রান্নাই করতে পারছি না। বললাম ঠিক আছে। আমি বলছি তোমার খেতে ইচ্ছে করো, তুমি বলতে পারো না আমায়? বলছে তুই আবার এনে দিয়ে যাবি, তুই তো আসবি। আমি তো কিন্তু ফুল আনতে গেছিলাম, ঘুরতে নিয়ে এসেছি। ভাবলাম ভাজা করবো, কিন্তু দূর আবার কোটো বাটো ভাজো, ইচ্ছা করলো না, ওই জন্য আর করিনি। ফ্রিজে ট্যাংরা মাছগুলো রেখেছিল, তো পেটটা কেটে রাখিনি, তো ওর জন্য কেমন কেমন হয়ে গেছে। যাই হোক, ভাজা করে নিলাম ভালো করে, একটু অল্প আলু দিয়ে একটু কষা কষা করে মাছটা রান্না করে নেব। বলছে একটু ঝাল ঝাল করে করিস। আমি বললাম ঠিক আছে। তো যেটা খেতে চাই সেটা করে দেওয়ার চেষ্টা করি যতটা পারি, আমার দ্বারা যতটা সম্ভব হয়। এর থেকে বেশি ওই যে বললাম সম্ভবও নয়, যতটা পারি করার চেষ্টা করি, ভালোবেসে করি। হয়তো ভালোবাসা না থাকলে হয়তো এইটুখানিও করতাম না। এটা করে তারপরে আবার পার্থিবকে যাব স্নান করাতে। বললাম কী রে, স্নানটা কর। ও মামা তুমি একটু স্নান করিয়ে দেবে? বললাম ঠিক আছে দাঁড়া। আজকে জানো কোথায় যাব? আজকে হচ্ছে হনুমানজির মন্দির আছে, তোমাদেরকে অনেকবার দেখিয়েছিলাম, সেই মনে পড়ে পার্থিবকে যখন মানে ব্যারাকপুরে স্কুল থেকে নিয়ে আসতাম তখন তোমাদের দেখিয়েছিলাম না? তো কখনো সামনে গিয়ে না পুজো করা হয়নি। সামনে গিয়ে কয়েকবার নমস্কার করেছিলাম, কিন্তু সামনে গিয়ে সেভাবে কখনো পুজো দিইনি।
তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে ওখানে একটু পুজো দেব। তো প্রতিবাদীর বাড়িতে গিয়েছিলাম। তো কালকে প্রতিবাদী বলল যে মামনি যাবে, তিস্তাকেও বলল। তো আমরা ঠিক আছে চলো যাই, ঘুরে আসি। ট্রেনে করে না, মানে অটো করেই যাব। আমি বললাম ঠিক আছে। কটার সময়? বলছে বিকেল 4টেয় বেরোবো। তো আমি এই বাড়িতে এসে তাড়াহুড়ো করে রান্না বান্না করছি, খেয়ে দিয়ে আমি 2:15 নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমি বেরোবো। অনেক দিনের একটা ইচ্ছে ছিল, সেটাই মানে আজ পূরণ করতে যাব। সত্যি বলছি, আমি কখনো দাঁড়িয়ে পুজো করা দেখিনি, ওখানে কোনো দিনই দাঁড়িয়ে দেখিনি। তারপরে খুব বড় করে যে সময় ধরো ওনার হয়তো প্রতিষ্ঠা করা বা কিছু যাই হোক বড় করে পুজো করে না, ওই সময় ওখানে বেশ প্যান্ডেল করে বড় করে পুজো হয়, খিচুড়ি প্রসাদও দেয় দেখেছি, লাড্ডুও দেয়। তো আমি কখনো সামনে দাঁড়িয়ে সেইভাবে গিয়ে দেখা সম্ভব হয়নি, আর পুজো দেওয়াও হয়নি। এবার দেব। রান্নাঘরে রান্না করতে গেলে না প্রচণ্ড পরিমাণে ঘেমে যেতে হয়, জানো না। পাখা চালায় ছোটোটা, তবুও ঘামতে হয়, আর মাথা যন্ত্রণা করছে। আজকে রোদ্দুরটা না নিতে পারছি না। কালকে বাড়িতে ছিলাম তাতেই মাথা যন্ত্রণা হচ্ছিলো। আজকে যেহেতু একটু বাইরে বেরিয়েছি, বাজারঘাট করেছি, এসে রান্না বান্না মানে এই কমপ্লিট করে এই সবে এসে ঘরে বসলাম। গ্যাস ট্যাস মুছে আর প্রেশার কুকারটা বের করেছিলাম, তো ওটা আমি মেজে রেখে আসলাম। আমাদের কাজের মাসি মাজলে পুরো তার ছাল উঠিয়ে সাদা বার করে দেবে, ওই জন্য আমি বললাম থাক। কারেন্ট চলে গেল বাবু। না থাক, ইনভার্টার আছে বলে আমরা কারেন্টটা খুব একটা বুঝতে পারি না। যখন আসে তখন বুঝতে পারি, আবার যখন যায় তখনও বুঝতে পারি। ওই হ্যাঁ এই আসলো, আবার আসলো, গেলে একটা অন্ধকার হয়ে যায়, তারপরে আবার বুঝতে পারি, আবার আসলে আবার অন্ধকার হয়ে যায়, দুবার এরকম হয়। তো যেমন টর্চ লাইট জ্বালালে যেমন হয়, অন অফ করি ওরকম হয়। তো ইনভার্টারটা আছে বলে কোয়ার্টারে শান্তি। সবারই ঘরে ঘরে এখানে ইনভার্টার আছে, কারণ যেহেতু কারেন্ট যায় তো ওই জন্য ইনভার্টারটা না থাকলে খুবই অসুবিধা, পাখা চলবে না তো ওই জন্য। টিভিটা কি বলো তো, আমাদের ডিশ টিভি আছে তো ওর জন্য ইনভার্টারের জন্য চলে, কারেন্ট চলে গেলেও চলে, অসুবিধা হয় না খুব একটা। এখন একটু খাবো, চোখে না প্রচণ্ড ঘুম, কি ঘুম পাচ্ছে জানো না। ঘুমায় তবুও ঘুমের ঘাটতি হয়ে যাচ্ছে। পার্থ বলছে আমি ঘুমাচ্ছি তবুও মনে হচ্ছে আমার আরও ঘুমের দরকার। আমারও তাই হয়েছে, চোখটা টেনে আসছে। তা সব আমি তো করছি, তাও আমারও হচ্ছে না। ও যখন শোয় ওঠে যখন, আমিও তাই করে, ওর টাইম মতো উঠতে হয়। তাহলে আমি বললাম না একটু শুয়েছি, তোর সাথে কথা বললাম, কখন উঠেছো? 3:10। বলছে আমি কালকে একটু ফোন করেছিলাম, বললাম তুমি ঠিক আছো? বলছে হ্যাঁ। বলছে এই একটা ডিমের মামলেট করে খাবো ইচ্ছে হয়েছে। ওমা সেটা করতে গিয়েও ঘুমিয়ে পড়েছে। আলো জ্বলছে, আমি কি হলো রাত্রি হয়ে যাচ্ছে নাকি। তারপর মনে পড়লো আমি তো দুপুরে আজ খাইনি। তারপর গেছি আবার ডিমের মামলেট করে ভাত খেয়ে উঠলাম, তখন ওই সব সেরে সুরে পড়ে থাকতে পারবে। ঝপাঝপ রান্নাটা করেই দেখো নিয়ে এসেছি পটল ভাজা ডালের সাথে মাছ, আর এই যে ডাল, চাটনি, ভাজা, শাক ভাজা, ভাত। আজকে অনেকটা করে শাক নিয়েছি, অনেক দিন পর কলমি শাক খাচ্ছি, খুব একটা খাওয়া হয় না, কিন্তু এই শাকের বলে অনেক গুণ, মা বলে মাঝে মধ্যে। আবার একটু কাসুন্দি নিয়েছি, জানো বেশ ভালো লাগে শাকের সাথে কাসুন্দি, টক লাগে, খেতেও বেশ অসাধারণ লাগে। তো খেয়ে দিয়ে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। কবে হবে বলছে মুর্শিদাবাদ, আমাদের এখানে হওয়ার নাম নেই, বড্ড গরম লাগছে। আর আমি তো ভীষণ ঘামি, তোমরা তো অত ঘামো না, আজকে ঘেমেছো, আমার মতো ঘাম নিয়ে কথা হচ্ছিল। অনেক মানুষ দেখবে কম ঘামে, কিছু মানুষ আছে খুব বেশি ঘামে, তাদের মধ্যে আমি একজন, প্রচুর পরিমাণে ঘেমে যাই। ওর জন্য আমার জামা কাপড় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ঘাম লেগে লেগে। এই যে প্রতিবাদীর মা, মাসিমা, আর ওদিকে প্রতিবাদী আসছে, এখনও আসেনি, বাড়িতে তালা ফালা দিয়ে আসছে। আর এই যে আমি এখানে বসেছি, পার্থিব আমার কোলে বসেছে,
আর ওখানে তিস্তার ছেলে আর প্রতিবাদীর ছেলে দুজনে ওদের মানে সিটে একটু বসতে দিয়েছি, আর পার্থিবকে বললাম তুই আমার কোলেই বস। তারপর আমার থেকে চলে গেল প্রতিবাদীর কোলে, বললো আসুক আমার কাছে, আমিই নিচ্ছি। আর তুমি পারবে? বলছে হ্যাঁ আমি পারবো, তুমি দাও। মানে শাড়ি পরে রয়েছে তো ওর জন্য বললাম। আর এই যে টোটো করে চলে যাচ্ছি আমরা। একদিকে ভালোই হয়েছে, আমাদের এখানে জানো তো ট্রেন গন্ডগোল, আর যদি ট্রেনে করে যাই আসতে যেতে আমাদের যে কখন বাড়ি পৌঁছাবো কোনো ঠিক নেই। তার মধ্যে এই রাস্তাটাও দেখছি এখানে খুব ভালো করে দিয়েছে, অনেক দিন পর এদিকে আসলাম। আগে যখন স্কুলের দিকে আসতাম, মানে এই তোমার ইচ্ছাপুরে তো আমার স্কুল ছিল, তো যখন আসতাম তখন এই রাস্তা কত মানে জানাশোনা ছিল। তারপরে যে পলতার দিকেও ঢুকতাম, এক বান্ধবীর ঠাম্মার বাড়িতে মানে বাড়ি ছিল, সেখানেও আসতাম। কত এসেছি, ব্যারাকপুরেও গেছি, সাইকেল নিয়ে এসেছি। তাই ভাবছি কতদিন পর আবার এই রাস্তা দিয়ে আসছি। পার্থিব বলছি কেন, পার্থর সাথেও অনেকবার বাইকে করে এসেছিলাম, তারপরে এখন আর খুব একটা আসা হয় না। আর এদিকে রাস্তাগুলো ঠিক করেছে, দেওয়ালগুলোতে কি সুন্দর আঁকিবুকি করেছে, দেখতেও খুব ভালো লাগছে। সামনেই হচ্ছে দাদা বৌদি হোটেল আছে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড সারা 12 মাসই ভিড় থাকে ওনার ওখানে। ছেলেকে বলছি দেখ বাবা এখানে কি সুন্দর আঁকাঝোঁকা করেছে, বলছে হ্যাঁ মা দেওয়ালগুলো বেশ ভালোই লাগছে। দেখো, আর জানোই তো ব্যারাকপুর ভিড়ে ঠাসাঠাসি গাদাগাদি, সত্যি ব্যারাকপুর মানে পুরো কলকাতার মতো ভিড় হয়, কলকাতার মতো মানে সমস্ত কিছু এখানটায় এতটাই ভিড় হয়। এই দেখো গাড়ি ঘোড়া চলতে পারছে না। এবার আমরা নামবো। আর এই যে মাসিমা না খুব একটা হাঁটতে পারে না, পায়ের সমস্যা, বয়স হলেও হয়। আর আমরা এত মানে কম বয়স, তাই আমাদের এখন থেকে শুরু হয়ে গেছে। আমাদের ওই বয়সে দেখবে আমাদের হাঁটু থাকবে না, আমাদের হাঁটু আমাদের হাতে চলে আসবে, তখন আমরা হাত দিয়ে হাঁটুটাকে লাগিয়ে তারপরে আমরা হাঁটাচলা করব। আমি তো কখনো হনুমানজির পুজো করিনি, তো হনুমানজির মালা হিসেবে দেখছি তুলসীর মালা দেয়, এটা আমি সত্যিই জানি না। তো এখন দেখছি তো এখানে তুলসীর মালাও বিক্রি হচ্ছে বড় করে, মানে বেশ বড়। তো সেই মালাটা প্রতিবাদী কিনছে। আর দেখলাম ঘিয়ের প্রদীপ আর কামিনী তেলের প্রদীপ বলে দিতে হয়, এটাও ভাই আমি জানি না। আমি তো দেখতাম মোমবাতি জ্বালাতে, এখন মোমবাতি ওখানে বন্ধ হয়ে গেছে অনেক দিন আগে। সামনে একটু জলও রেখেছে, জল দিয়ে হাত ধুয়ে জিনিসপত্রগুলো ধরতে বলল। আবার পানের মালাও বলে দেয়। এই দেখো বেশ বড় তুলসীর মালাটা আমি জগন্নাথকে দিতে দেখেছি। এবার আমার একটা শখ আছে, মানে এই একটা শখ পূরণ করলাম, আর একটা আছে স্বপ্ন বলতে পারো, যেটা হচ্ছে জগন্নাথকে এবার যখন আমি যাব, ওই জগন্নাথের রথের দিন তো আমি যেতে পারি না শ্রীরামপুরে, আমি পরের দিন যাই। তো ভেবেছিলাম এবার একটু তুলসী বেশি করে নিয়ে যাব, পারলে একটা তুলসীর মালা করেও নিয়ে যাব, জগন্নাথকে দিয়ে আসবো। মানে ওখানে গেলে না জগন্নাথের যখন পুজো করে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। জগন্নাথকে জড়িয়ে ধরতে পারি, এটাই আমার কাছে অনেক। যাই হোক, এই যে হনুমানজির কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে তুলসীর মালা। আমি যখন দূর থেকে দেখতাম তো তখন দেখতাম যে ওইগুলো বেলপাতার মালা, আজকে দেখলাম যে তুলসীর মালা যে দিতে হয় এটা আমি জানতাম না। ঠিক আছে, তো এই যে তুলসীর মালা। আর মেয়েরা তো জানো এই ঠাকুরের পুজো দিতে পারে না, দূর থেকে সমস্ত কিছু দিতে হয়। তো আমিও মানে একটুখানি লাড্ডু কিনে নিয়ে গেছিলাম, তিস্তাও কিনেছিল, প্রতিবাদী এসে ওই সব কিনে এখন দিচ্ছে। তো ভাবলাম আমিও একটুখানি পুজো টুজো দিয়ে যাই। আর এই যে সিঁদুর তো দিতেই হবে ওনাকে, উনি কত ভালোবাসেন রামকে, ওর জন্য সিঁদুর না দিলে তো হবেই না পুজো।
একটা জিনিস লক্ষ্য করলাম, কোনো মন্ত্র পাঠ করতে দেখলাম না, যে পুজো দিচ্ছি না সেটা দেখলাম না। কি জানি ঠাকুরের সামনে বলে একটু ছোঁয়ালো, ছুঁয়ে একটু সিঁদুর দিল, ঠাকুরকে একটুখানি লাড্ডুটা দিল মুখে, দিয়ে দিল, কিন্তু কোনো মন্ত্র কোনো কিছুই পাঠ করলো না, তিনিও করছেন না। কিন্তু আমাদের গাঙ্গুলি পাড়ায় একটা হনুমানজির মন্দির আছে, সেখানে আমি দেখি রীতিমতো মঙ্গলবার খুব সুন্দর করে মন্ত্র উচ্চারণ করে পুজো হয়। যারা পুজো দিতে যায় তাদেরকে মন্ত্র উচ্চারণ করিয়ে তারপরে তাদের পুজোটা গ্রহণ করে উনি। আমি দেখেছি খুব সুন্দর করে পুজো দেয়। এখানে কিন্তু মন্ত্রপাঠ করতে দেখলাম না, এটা আমার একটা লাগলো। আর এই যে লাল চুড়িদার পরা দিদিভাইয়ের কাছে পয়সা নেই, 1 টাকার কয়েন, তো 2 টাকা দিয়ে আমাকে বলছে দুটো 1 টাকা দেবে। ঠিক আছে, তো আমার কাছে ছিল, আমি দিলাম। আর এই যে তিস্তা মোমবাতি জ্বালাচ্ছে, আর আমি ভাবলাম প্রদীপটা জ্বালিয়ে দেবো। প্রতিবাদী আমাকে একটা প্রদীপ দিল, ঠাকুরকে দিয়ে একটু মানে আরতি করে নিলাম। আর ছেলেকে বললাম, আমি খুঁজে বেড়াচ্ছি, ছেলেকে বললাম এদিকে আয়, তুই এসে একটু আরতি করে ওই পাশে রেখে দে, কারণ ভেতরে তো আরতি করা যাবে না, ওর জন্য এখানে স্ট্যান্ড করা আছে, ধূপকাঠি ওখানে দিয়ে দিতে হবে, আর ওখানটায় তোমার প্রদীপ দিতে হবে। কতদিন ধরে ইচ্ছা যে একটু মায়াপুর যাব, আমার রাধাকৃষ্ণকে একটু দেখে আসবো, সে আর হচ্ছে না, জানো না কবে যে টানবে। বছর খানেক হয়ে গেল, 1.5 বছর তো প্রায় হতে চললো, এখনও তার কাছে কি উপস্থিত হতে পারলাম না। তো আমাকে প্রদীপাদি কামিনী তেলের প্রদীপ দিয়েছে, কারণ তেলটা দিদি বাড়ি থেকেই এনেছিল, যেহেতু ওই যে বাড়িতেও মানে প্রতিবাদীর হনুমানজি আছে তো পুজো দেয়, ওর জন্য নিয়ে এসছে। তা আমি আবার জিজ্ঞাসা করলাম এটা দিতে হয়, বলছে হ্যাঁ। আর এই যে এখন একটুখানি মনের ইচ্ছেটা একটু জানিয়ে নম করে এবার একটু বেরোবো। বেশ ভালো লাগলো পুজো দিয়ে, অনেক দিন পর বিকেলে এসে সেই চেনা জায়গাটায় আজ অনেক দিন পর আসলাম। সেই যে পার্থিবকে নিয়ে মানে এখান থেকে যে বেরিয়েছি, তা এরপরে আর আমার এখানে আসাও হয়নি, এই আসলাম জানো। ভাবছি আর একদিন গিয়ে ওই জগদম্মা মানে রানী রাসমণির মেয়ে জগদম্মা যে মন্দিরটা বানিয়েছে, ভাবলাম মাকে একদিন দেখতে আসবো, খুব ইচ্ছে করছে, মনও টানছে। তো দেখি কবে আসি। আর এই যে তোমাদের একটু দেখালাম চেনা জায়গাটাকে, একটু তোমরা চিনতে পারছো, অবশ্যই চিনতে পারছো। যাই হোক, আমি ব্যারাকপুরটাকে ভীষণ পছন্দ করতাম, আর আসা যাওয়াটা যেহেতু থাকবে বলেই পার্থিবকে এখানে ভর্তি করেছিলাম। যাই হোক, হলো না, আর কি করা যাবে। হাঁটতে হাঁটতে স্টেশন দিয়ে হেঁটে হেঁটে লস্যির দোকানে আসা হচ্ছে। প্রতিবাদী বলল চলো লস্যির দোকানে যাই। আমি বলছি হ্যাঁ, এত গরম, লস্যি খাওয়া হোক। আর লস্যি খেয়ে নাক দিয়ে মুখ দিয়ে পড়ুক, আর আমার লস্যি খেয়েই আমার নাক থেকে মুখ থেকে পড়ছে, তার মধ্যে ঠান্ডা জলও খাওয়া হয়েছে তো, আর বাইরের ওয়েদারটা তো ভীষণ হট, ব্যাস ঠান্ডা লেগে গেছে। সবার সহ্য করার ক্ষমতা আছে, আমার সত্যিই নেই গো, ধৈর্য শক্তি সব উধাও হয়ে গেছে। আগে পার্থিবকে মানে পার্থিব যখন পেটে ছিল তখন তো আমি একা একা এখানেই চেক আপে আসতাম তোমার হসপিটালে। তো হাসপাতাল থেকে যখন ফিরে বাড়িতে যেতাম, আমি রোজ লস্যি খেয়ে বাড়িতে যেতাম। আমার মা আমাকে পয়সা দিয়ে দিত আর বলতো তোর যেটা ভালো লাগে তুই খাবি। আমি যখনই আসতাম তখনই লস্যি খেয়ে বাড়ি যেতাম, আর আমার ভাইও যখন আসতো তখনই খেয়ে বাড়ি যেত, মানে এতটাই ভালো লাগতো। ব্যারাকপুরের এখানে দই মানে ঘোলটা কিন্তু ভীষণ বিখ্যাত। যাই হোক, এই যে এখানে সব সাজানো গোছানো হচ্ছে, একটু একটু করে কেটে নিচ্ছে, কারণ এর ওপরে তো আবার দইয়ের সর দেবে, ওর জন্য একটু কেটে নিচ্ছে। কোনো ঠাকুরের স্থানে গিয়ে তুমি যদি পুজো টুজো দিয়ে বেরো না, দেখবে মনটা কেমন একটা শান্তি শান্তি ফিল হয় না? আমার কিন্তু সেটা হয়। আমি জানি না আর কারোর হয় কি না, অবশ্যই বলো হ্যাঁ কমেন্ট বক্সে। তো চলো ঠান্ডা খেয়ে আমরা ঠান্ডা হয়ে আস্তে করে
টোটোটা ধরে আবার বাড়ির দিকে রওনা দিই। একটু রেস্ট নিচ্ছি, এখানে তো হাওয়া নেই, বড্ড গরম। তাই বলে কি মানুষ কি সব বাড়িতে, তা কিন্তু নয়, বাইরেও মানুষ বেরিয়েছে দেখো। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।